সেকেন্ডের মাঝে চারপাশে হইচই লেগে গেল। আড্ডার মহলটা মুহূর্তেই টান টান উত্তেজনায় ছেয়ে গেল। বিষণ্ণ ভয়ার্ত হলো পরিবেশটা, কারণ আকস্মিক ঘটনার প্রভাবে মায়া এখনো বুঝতে পারছে না হঠাৎ কি হলো মায়ার সাথে। কারণ কেন আর কেনই বা মায়া ফ্লোরে পড়ে গেল। অতি শকটে তবদা মেরেছিল। চারপাশে কি হচ্ছিল কিছুই বুঝে উঠতে পারছিল না। শুধু কিছু মানুষের চিৎকার গুঞ্জন শুনতে পারছিল। মায়া মাথা তুলে শূন্য দৃষ্টিতে পাশে তাকালো। দেখল এক যুবক মায়ার বাম হাতের উপর রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে, মাথা দিয়ে ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। ছেলেটির মাথা, কপাল, নাক, ঠোঁট ফেটে গল গল করে রক্ত ঝরছে, অথচ কেউ এগিয়ে আসছে না ছেলেটিকে সাহায্য করতে। রক্তে মায়ার সাংঘাতিক ফোবিয়া, যার দরুন তখনই বাকশক্তি হারায় কথা বলা থেকে। কষ্ট করেও যখন মুখে কিছু বলতে পারছিল না, শুধু গড়গড় শব্দ হচ্ছিল, তখনই বুঝতে পারল মায়া কথা বলার শক্তি হারিয়েছে। জুই, শ্রেয়া, নাদিয়া ওরা কোথায় ছিল তাও বুঝতে পারছিল না, কারণ মায়ার চারপাশের পরিস্থিতিটা হঠাৎ করে এতটা ভয়াবহ হয়ে গেল যে চারপাশে শুধু চাপা হাহাকারের চিৎকার ভেসে আসছিল মায়ার কানে। মায়া শূন্য মস্তিষ্কে আবারও মায়ার সামনে পড়ে থাকা ছেলেটির দিকে তাকালো। শরীরে তার অসংখ্য আঘাতের চিহ্ন, কেউ মেরেছে বেদম বুঝাই যাচ্ছে। দৃষ্টি মায়ার তখনও আহত ছেলেটির উপর ছিল, কিন্তু মুহূর্তের মাঝে আবারও কানে আসলো কিছু মানুষের হুঙ্কারের চিৎকার। মায়া চোখ উঠিয়ে সামনে তাকালো। চোখে ভাসলো কিছু তাগড়া যুবক হাতে হকি স্টিক নিয়ে হুঙ্কারের চিৎকার ছেড়ে দৌড়ে এদিকে আসছে মায়ার পাশে পড়ে থাকা রক্তাক্ত যুবকটিকে মারতে। নির্বাক, বাকরুদ্ধ, ভাষাহীন মায়া তখন নিশ্চল শরীরে জায়গায় উপুড় হয়ে পড়ে রইল অতি শক্টে। মায়া এতটাই হতভম্ব হয়ে পড়েছিল যে মায়াকে এখান থেকে পালানো উচিত সেটাও মাথায় কাজ করছিল না। বলতে গেলে তবদা মেরেছিল। আশেপাশে কি হচ্ছিল তখনও মাথায় ঢুকছিল না কিছু। অতি শক্টে কেমন পাথরের মূর্তি হয়ে গেল। মায়ার কপালের ঘাম আর চোখের পানি দুটোই এক হয়ে ঝরতে লাগলো চিবুক বেয়ে। মায়ার দৃষ্টি তখনও মায়ার পাশে ছটফট করা শরীরের ওপর। কি বেদম নির্দয়ভাবে পেটানো হচ্ছে তাকে হকি স্টিক দিয়ে। 7-8 জন ছেলে লাগাতার একের পর এক আঘাত করে যাচ্ছে দুহাতে হকি স্টিক তুলে পিটিয়ে, অথচ মায়া তাদের পাশেই পড়েছিল। সবকিছু এত দ্রুত ঘটেছে যে মায়া সুস্থ মস্তিষ্কে কিছু ভাবার মতো সময় পায়নি। তবে একটা সময় দেখলো সবকিছু কেমন শান্ত হয়ে গেল। রক্তাক্ত ছেলেটাকেও আর পেটানো হচ্ছে না। সবাই কেমন দুপাশ করে দাঁড়ালো আহত ছেলেটিকে ঘিরে, যেন কারোর আসার জন্য অপেক্ষা তাদের। ঠিক তারপর মুহূর্তে বুঝলো মায়ার উপর থেকে কারা যেন কাঠের শক্ত টেবিলটা সরিয়ে মায়াকে টেনে ধরে ফ্লোরের থেকে উঠাচ্ছে। মায়া বাকরুদ্ধ হয়ে শূন্য চোখে পাশে তাকিয়ে দেখল জুই কান্নাকাটি করছে মায়াকে আঁকড়ে ধরে। হঠাৎ জুই কেন কাঁদছে তখনও বুঝল না। তবে মায়া দাঁড়ানোর শক্তি পাচ্ছিল না, হয়তো পায়ে আর কোমরে লোহার আর কাঠের সংমিশ্রিত টেবিল চেয়ারের বাড়ি খেয়েছে বলে তাই। এজন্য জুইয়ের সাথে সাথে মায়াকে আঁকড়ে ধরল শ্রেয়া আর নাদিয়াও। টেনশনে জুই বারবার কাঁদতে কাঁদতে শ্রেয়াকে কিছু একটা বলছিল। মায়া কথাগুলো শুনতে পারছিল কিন্তু বুঝতে পারছিল না। জুই বারবার বলছিল, শ্রেয়া, এখান থেকে ওকে বের করতে হবে। অনেকটা রক্ত বের হচ্ছে ওর। প্লিজ কিছু একটা কর। ওর রক্তফোবিয়া আছে, বেশিক্ষণ এখানে থাকলে সমস্যা হবে। জুইয়ের আহাজারি কথাগুলো কানে আসছিল কিন্তু বোঝার মতো পরিস্থিতিতে ছিল না, কারণ মায়ার দৃষ্টি ততক্ষণে গিয়ে ঠেকল সামনে গম্ভীর মুখর হৃদ খানের ওপর। কি দারুণ শান্ত ও গম্ভীর তার মুখখানা। ওনাকে দেখে মনে হচ্ছে এখানের বর্তমান পরিবেশটাও বেশ শান্ত ও শীতল, এই জন্য তিনিও গম্ভীর মুখে শোক পালন করছে এখন। অথচ ওনার বাম হাত থেকে গলগল করে রক্ত ঝরছিল। ধবধবে সাদা পাঞ্জাবিতেও রক্তের ছিটায় রঞ্জিত। নিশ্চয়ই মারামারি করতে গিয়ে এই অবস্থা হয়েছে তার। হবার কথা। মায়ার সাথে প্রথম দেখার দিনই ওনার দাদা বলেছিল হৃদ খানের মুখ কম আর হাত চলে বেশি। তা আজ তা নিজ চোখে দেখল। উনি হয়তো তখনও মায়াকে লক্ষ্য করেনি। ওনার পিছনে বেশ কিছু বডিগার্ড সহ আসিফ নামক লোকটা দাঁড়িয়ে। তখনই হকিস্টিক হাতে এক যুবক হৃদ খানের উদ্দেশ্যে বলে উঠল, ভাই এইবার বলেন
এরা কি করব, শালারে পুলিশে দিয়া কিছু হইব না, 2 দিন পর ঠিকই বের হয়ে যাবে। তার চেয়ে বলেন মেরে ফেলি। শালার সাহস কিভাবে হয় আপনারা আঘাত করার? একজনের কথায় সায় জানালো আরেকজন। পাশ থেকে অন্যজন ঠিক একই ক্ষিপ্ত ভঙ্গিতে হৃদের উদ্দেশ্যে বলল, জি ভাই, শুধু একবার বলেন, শালার 20 দাঁত বাহির করি মাইরা। হে কত বড় সাহস আপনারে মারতে আসে, আবার আপনার বাপের সাথে বিয়াদবি করছে। শালারে মন তো চাচ্ছে। ছেলেটির কথা থামতেই হৈহুল্লোড় করে বাকিরাও সম্মতি দিল। আহত ছেলেটিকে পুনরায় এলোপাতাড়ি লাথি মেরে আহত করতে নিষেধ করল হৃদ। বেশ শান্ত দৃষ্টিতে রক্তাক্ত ছেলেটির দিকে তাকিয়ে বেশ গম্ভীর মুখে ডান হাত দিয়ে বাম হাতের পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে বলল, দেখ, আমি সরসজ মানুষ, বেশি কাহিনী পছন্দ না। এমনি আমি সমাজে বদনাম। তাছাড়া মানুষ নিজের এলাকায় সবাই বাঘ হয়, কিন্তু সিংহ তো তখনই হবে যখন তোরা ওর এলাকায় ওর নেতার দুয়ারে গিয়ে মেরে আসবি। আমার মনে হয় আমার ছেলেরা সিংহের থেকে কম নয়। বাকি তোদের সেফটি সিকিউরিটি আমার হাতে। হৃদ খানের বলতে দেরি, হৈ হুল্লোড় করে ছেলেরা সম্মতি জানাতে দেরি হয়নি। কি নিদারুণ নিষ্ঠুর মানুষ হৃদ খান! কারোর আঘাতেও মন নরম হলো না ওনার। অঝোর রক্তের স্রোত দেখেও বিন্দুমাত্র ঘাম ঝরল না তার কপাল বেয়ে। কতটা পারদর্শী হলে মানুষ এমন শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তা মায়ার জানা নেই। হৃদের লাঠিয়াল বাহিনী যখন আহত ছেলেটিকে ধরাধরি করে তুলে নিয়ে যাচ্ছিল, তখনই হৃদের বেখেয়ালি দৃষ্টিতে ভিড়ল মায়া। সে আর কিছু বলতে গিয়েও থেমে গেল মায়াকে দেখে। যখন দেখল মায়াকে জুই, শ্রেয়া আর নাদিয়ার আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে, তখন তার তীক্ষ্ণ দৃষ্টি আবারও ঘুরালো মায়ার পা থেকে মাথা অবধি। হয়তো দেখছে তার দয়ায় মায়ার আহত শরীরটার পরিণতি। এবার নিশ্চয়ই খুশি হবেন তিনি। হবারই কথা। এতদিন শুধু মুখে অপমান করত, আজ শরীরে আঘাত করতে পেরেছে বলে তার আজ খুশির দিন হবার কথা। কারণ মায়াও তো তার শত্রুর দলের একজনই হয়। সে তো মায়াকে তার শত্রু মনে করে আসছে এতদিন, আর শত্রুর আহতে মানুষ খুশি হয়, তাই সেও হচ্ছে। এই নিয়ে পঞ্চমবারের মতো তার সাথে মায়ার দেখা। প্রতিবারের চেয়ে এবার পরিস্থিতিটা ভিন্ন। এবার অপমানের সাথে সাথে তার হিংস্রত্বের শিকার হয়েছে মায়া সমানভাবে। মায়ার সারা শরীর নুডলসে মাখো মাখো, সাদা কলেজ ড্রেসটা রক্ত আর নুডলসে তৈলে মাখো মাখো। জুই কেঁদে কেঁদে মায়ার শরীর থেকে নুডলস ফেলছে আর বারবার কিছু একটা বলছে মায়ার উদ্দেশ্যে। মায়া সঠিক বুঝতে পারছে না, কারণ মায়ার নিশ্চল দৃষ্টি তখনও হৃদ খানের তীক্ষ্ণ দৃষ্টির উপর। উনি মায়ার চেহারায় এত কি দেখছে বুঝল না। তবে জুই হঠাৎ করে মায়ার কপালে কিছু একটা চেপে ধরতেই তীব্র ব্যথা অনুভব করলো মায়া সেখানে। ধ্যান ভাঙল মায়ার, মস্তিষ্ক সচল হলো। কপালে আলতো হাত বুলিয়ে হাত চোখের সামনে ধরল। ধরতেই বুঝল কপাল কেটে যাওয়াতে এমন বিলাপ করে কাঁদছে জুই। কিন্তু হঠাৎ করে মায়ের কপালটা কাটলো কিভাবে? ভাসা ভাসা চোখে নিচে তাকিয়ে দেখল মায়ের হাতের কাটা চামচটা রক্ত লেগে ফ্লোরে পড়ে আছে। বুঝতে পারল তখন উল্টে পড়ে যাওয়াতে সেটা দিয়েই হয়তো কপাল কেটেছে মায়ার। এত সব রক্তাক্ত কাহিনী দেখে এতক্ষণ ঠিক থাকলেও এবার নিজের রক্ত ঝরা দেখে শরীর ছেড়ে দিল। শূন্য দৃষ্টি আধার করে আনতেই অনুভব করল জুই সাথে সাথে এবার শ্রেয়া আর নাদিয়াও চিৎকার করে মায়াকে জাপটে ধরে নিচে পড়া থেকে বাঁচাতে। তারপর তারপর কি হলো মায়ার মনে নেই। আর না কোনো কিছু বোঝার মতো পরিস্থিতিতে ছিল না। শুধু জ্ঞান হারাতে হারাতে দেখেছিল হৃদ খানের অনল দৃষ্টি মায়ার উপর। বেডসাইডে বসা মায়া। মায়ার মাথায় মোটা করে ব্যান্ডেজ পেঁচিয়ে দিচ্ছে অর্ধবয়স্ক একজন নার্স। নার্সটির শক্তপোক্ত চেহারায় বিরক্তির রেশ থাকলেও মায়া ছিল নাজেহাল ক্রন্দনরত অবস্থায়। মায়ার জ্ঞান ফিরেছে আরও ঘণ্টাখানেক আগে। জ্ঞান ফিরে নিজেকে প্রথমে হসপিটালে আবিষ্কার করলো। মায়ার সাথে জুই, শ্রেয়া, নাদিয়া তিনজনই ছিল, কিন্তু ইমার্জেন্সি রুমে এক্সট্রা মানুষের ভিড় করা যাবে না বলে শ্রেয়া আর নাদিয়া বাইরে দাঁড়ানো। আর মায়া বেডে বসা অবস্থায় দু হাতে জুইয়ের এক হাত জড়িয়ে ধরে ভয়ে নিঃশব্দে কাঁদছিল।
তার কারণ মায়ার কপালের কাটা জায়গাটা ভীষণ জ্বলছিল অ্যান্টিসেপটিক লাগানোর ফলে। থমথমে পরিবেশে মায়ার নাক টানার শব্দ ছাড়া কেবিন জুড়ে আর দ্বিতীয় কোনো শব্দ নেই। দুপুরের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যখন হুঁশে ফিরল মায়া,